নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, আরএসএস বিজেপি মোদিজি গিলে ফেলতে চান বিরোধী দল আর তাদের সরকারকে। ছলে বলে কৌশলে করো পররাজ্য দখল, এটাই ছিল মধ্যযুগীয় রাজনীতির একমাত্র থাম্বরুল। আরএসএস বিজেপির এই অপ্রতিরোধ্য জয়রথকে এইভাবেই ব্যাখ্যা করা যায়। আর সেই জন্যই শুরু থেকে তাদের ইতিহাসের দিকে নজর দিলেই বোঝা যাবে কেন এই কথাটা বলছি। তার আগের কথা হলো, এই ইতিহাসকে জানাটা কেন জরুরি। ইদানিং ম্যানেজমেন্টের প্রথম পার্ট হলো কেস স্টাডি। কোন ব্যবসা কেমন করে উঠলো, কোন ব্যবসা কেন আর কেমন করে পড়ে গেল, এই দু ধরনের স্টাডি আগামী দিনে এক সফল ব্যবসার দিকে নির্দেশিকা হতে পারে। ঠিক তাই এই আরএসএস বিজেপি এগিয়েছে বা পিছিয়েছে কিভাবে আজ তারা অজগরের মতো গিলে খাচ্ছে সারা দেশের সমস্ত বিরোধী দল, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, সংগঠনকে, সেগুলো জানা খুব জরুরি। তাদের লক্ষ্য কি? আরএসএস, জনসংঘ, হিন্দু মহাসভা, বিজেপির কোনো দিনও তা লুকোয়নি। লক্ষ্য খুব পরিষ্কার। প্রতিদিন তাদের প্রার্থনাতেই তারা স্পষ্ট করে বলেছে তারা হিন্দু রাষ্ট্র চায়। তারা সাফ জানিয়েছে এদেশে, এই ভারত ভূমিতে যারা থাকবে তাদের এই দেশ মাতৃভূমি হতে হবে, তাদের এই দেশ কর্মভূমি হতেই হবে এবং এই দেশই তাদের পুণ্যভূমি হতেই হবে। খুব পরিষ্কার করে বলা, খুব পরিষ্কার, কোনো অ্যাম্বিগুইটি নেই, লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ। সামান্য 2 লাইনের নোট সঙ্গে থাকলে ক্লাস 4 পাস যে কাউকে এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া যায় যে ভাই, তুমি যদি তোমার ঈশ্বরের ঠিকানা মক্কা, কাবা, বেথলেহেম বা ভ্যাটিকান সিটি হয় তাহলে তুমি এদেশে থাকতে তো পারো, কিন্তু তুমি এদেশের নাগরিক নও। এর অন্য কোনো ইন্টারপ্রিটেশন নেই। জনগণতান্ত্রিক বিপ্লব, নয়া গণতান্ত্রিক বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, এই তিনের ফারাক সিপিএম জেলা কমিটি বাদই দিন রাজ্য কমিটির যে কেউ এক প্যারাগ্রাফে বোঝাতে পারলে তাকে আমি নোবেল পুরস্কারের সমান অর্থ দিয়ে দেব। হ্যাঁ, আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ বা বিজেপির লক্ষ্য এতটাই পরিষ্কার। এবারে আসুন গ্রহণযোগ্যতা। দেশের 74-75% মানুষ প্র্যাকটিসিং হিন্দু এবং তারাই এই ব্যবসার ক্লায়েন্টেল। মানে এই কথাগুলো তাদেরকে গেলাতে বোঝাতে অসুবিধে হবার কথা নয়। তারা ভালনারেবল, বাজারের ভাষায় উইলিং ক্লায়েন্টেল। বর্ষায় আধভেজা এক মানুষ কেসি দাসের দোকানে ঢুকলে তাকে ছাতা কেনার কোনো পরামর্শ দিতে হয় না, সে তৈরি হয়ে গিয়ে এসেছে। রবিবারে খাসির দোকানের কসাই একজনকেও ডাকে না, সামনে উইলিং ক্লায়েন্টেলের লাইন। অন্যদিকে আপনাকে গান্ধীবাদ বোঝাতে হবে, মার্ক্সবাদ বোঝাতে হবে, মাওবাদ বোঝাতে হবে। ক্লায়েন্টেল খুঁজুন, খুঁজলে সবই পাওয়া যায়। তারা যাত্রা শুরু করেছিল কিন্তু এই জাতীয় কংগ্রেসের পরে, কিন্তু ভাবার কোনো কারণ নেই যে তারা পিছিয়ে ছিল, কারণ এক স্ট্যাম্প মারা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না, কিন্তু নানান হিন্দু ধর্মসভা সংগঠন ছিল। এমনকি কংগ্রেসের শুরুয়াতি দিনের নেতাদের 70-80% গোড়া হিন্দু ছিলেন। আপার কাস্ট হিন্দু, আপার কাস্ট তাই ধনী, আপার কাস্ট তাই শিক্ষিত। তাদেরই বেশ কিছু লোকজন মিলে কেবল হিন্দুদের সংগঠন খুলে বসলেন 1915-তে, মাথায় কংগ্রেসেরই বড় নেতা মদন মোহন মালব্য। 1933-এ এই সংগঠন রাজনৈতিক দল হয়ে উঠল। তার আগে 1925-এ নাগপুরে জন্ম হয়ে গেছে আরএসএস এর। তারা আবার শুরু থেকেই নিজেদের রাজনৈতিক সংগঠন না বলে, এই আরএসএস, নিজেদেরকে সামাজিক সংগঠন বলতেন, এখনো বলেন। হিন্দু মহাসভা আর আরএসএস এর সদস্যরা অধিকাংশ সময় দুটো সংগঠনের নেতা হতেন। নাথুরাম গডসে থেকে নারায়ণ আপ্তে, গান্ধী হত্যাকারী, সবাই দুটো সংগঠনের সদস্য ছিলেন। তো শুরুর দিকে কি সমস্যা ছিল? ওনারা জাতীয় স্বাধীনতা সংগ্রামের পরিসরে ঢুকতে পারতেন না। চাইতেন কতখানি দূরের ব্যাপার, ঢুকতেও পারতেন না। কেন?
কংগ্রেস বা অকংগ্রেসি, সোশ্যালিস্ট, কমিউনিস্ট বা বিভিন্ন বিপ্লবী সংগঠনের নেতারা হিন্দু ছিলেন, কেউ কেউ গোঁড়া হিন্দুও ছিলেন, কিন্তু দেশ সবার, দেশ মুসলমানের, দেশ হিন্দুদের, দেশ সংখ্যালঘুদের, দেশ দলিতের, আদিবাসীদের, এই কথাকে অস্বীকার কোনোদিনও করেননি, মেনেই চলেছেন। অনেকে আবার চূড়ান্ত অর্থে সেকুলার ছিলেন, চূড়ান্ত অর্থে ধর্মনিরপেক্ষ ছিলেন। আমরা নেতাজির কথা বলতে পারি, আমরা নেহেরুর কথা বলতে পারি। আর সেই কারণেই চরম মুসলমান বিরোধী হিন্দু মহাসভা বা আরএসএস ইংরেজদের সাহায্য করে সেদিন স্বাধীনতা সংগ্রামের থেকে নিজেদেরকে দূরে রেখেছিলেন। এটা ছিল তাদের প্রথম ভুল। আর তাদের তাই প্রথম এবং প্রধান শত্রু ছিলেন গান্ধী। গান্ধী সম্পর্কে সাভারকারের উক্তি শুনলে অবাক হতে হয়। সেই জামানাতে এতটা ঘৃণার রাজনীতি তো ছিল না, কিন্তু সাভারকারের ভাষায় সেই ঘৃণা ছিল গান্ধী সম্পর্কে। সেই ঘৃণাই তাদেরকে শেষ পর্যন্ত গান্ধী হত্যার দিকে নিয়ে যায়। তারা ভেবেছিলেন গান্ধীকে মারলেই কংগ্রেসের মধ্যেকার হিন্দু শক্তি তাদের সঙ্গে হাত মেলাবে, দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে। কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশ না নেওয়া আর গান্ধী হত্যা ছিল তাদের বিরাট ভুল, যার জন্যই তাদের হাতে ব্রহ্মাস্ত্র ছিল, একটা বিরাট ক্লায়েন্টাল ছিল, কিন্তু তারপরেও তারা পিছিয়ে পড়লেন, জনবিচ্ছিন্ন হলেন। প্যাটেলের মতো এক নিষ্ঠাবান হিন্দু নেতা আরএসএস হিন্দু মহাসভাকে ব্যান করলেন, তীব্র নিন্দা করলেন গান্ধী হত্যা ষড়যন্ত্রের জন্য। এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল হিন্দু মহাসভা যে প্রথম কোর্স কারেকশনের কাজে হাত দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কোর্স কারেকশনটা দেখুন, যখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে দল, যখন গান্ধী হত্যার জন্য সবাই ঠিক আছে, আদালতে শাস্তি পাননি, আদালতে হিন্দু মহাসভাকে প্রমাণ করা যায়নি, বা আদালতে প্রমাণ করার মতন জিনিস থাকতেও সেগুলোকে নিয়ে লড়াই করা হয়নি, ছাড় পেয়ে গিয়েছিল তারা। কিন্তু হিন্দু মহাসভা জনমানসে গান্ধী হত্যাকারীদের সংগঠন হিসেবে পরিচিত হয়ে গেছিল, যার ফলে তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। তাহলে কিভাবে কোর্স কারেকশন হবে? তাহলে কিভাবে তারা ফিরে আসবেন? কোর্স কারেকশনে প্রথম হাত দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি হিন্দু মহাসভা ছেড়ে জনসংঘ তৈরি করলেন, প্রদীপ চিহ্ন নিয়ে জনসংঘ। আর এক জাতীয়তাবাদী হিন্দু রাজনৈতিক দলের প্রথম ইস্যু বেছে নিলেন কাশ্মীর। হ্যাঁ, এটাই ছিল ওই হিন্দুত্ববাদীদের ফিরে আসার প্রথম ধাপ। নেহেরু তার আগে প্লেবিসাইটের কথা বলেছেন, কিন্তু দেশের মানুষের কাছে কাশ্মীর হামারা হ্যায় এই স্লোগান কংগ্রেসের নয়, জনসংঘ তুলে ধরল এবং তারা এক ধাপ এই জায়গায় এগিয়ে গেল। কিন্তু তখন এই বিশাল সংবাদ মাধ্যম ছিল না, সেদিনের সংবাদ মাধ্যম এই বিকিয়ে যাওয়া সংবাদ মাধ্যমের ধারে কাছেও ছিল না। কাজেই কাশ্মীর এক ইস্যু হলো বটে, কিন্তু ততখানি জনপ্রিয় হয়ে উঠলো না। সারা উত্তর ভারতে সেই লড়াইটা ছড়িয়ে পড়লো না, পড়ার কথাও ছিল না। কিন্তু দক্ষিণে ততদিনে আবার পেরিয়ারের আন্দোলনে, পেরিয়ারের নেতৃত্বে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান মুভমেন্ট শুরু হয়ে গেছে দলিতদের, পিছিয়ে পড়া মানুষজনদের। ওদিকে উত্তর পূর্বাঞ্চল তখনও নানান উগ্রপন্থী গ্রুপ ইত্যাদির ভাঙা গড়া চলছে। কাজেই জনসংঘ আরএসএস কাজকর্ম সীমাবদ্ধ থাকলেও উত্তর ভারতে, সেখানেও আবার বাংলাতে বামেদের কংগ্রেস বিরোধিতার জায়গায় এই জনসংঘ ইত্যাদিদের ঠাঁই সেরকম ভাবে মিলল না। একই অবস্থা হলো অন্ধ্রতে, গোবলয়, মহারাষ্ট্র, গুজরাটে তাদের। আচ্ছা, অন্ধ্র কেন বললাম? অন্ধ্রতে সেই সময়ে কমিউনিস্টদের বিরাট সংগঠন এবং কমিউনিস্টরাই তখন লড়ছেন কংগ্রেসের বিরুদ্ধে। কাজে সেখানেও সেইভাবে ঢুকতে পারল না এই আরএসএস জনসংঘ। গুজরাটে তাদের সংগঠন হলো, মহারাষ্ট্রে খানিকটা অনেকটা হলো, আবার ছড়াতে শুরু করলো তাদের সংগঠন, মধ্যপ্রদেশে তারা ছড়ালো। বিহারে দলিতদের লড়াই, কমিউনিস্টদের লড়াই, সোশ্যালিস্টদের লড়াই তাদের বিহারে ঢুকতে দিল না, বিহারে তারা ঢুকতে পারেনি। আপনি এখনো পর্যন্ত খেয়াল করে দেখুন, এতগুলো লড়াই, এতগুলো ইলেকশন হয়েছে, বিহারে কিন্তু বিজেপি এককভাবে কোনোদিনও জিততে পারেনি। সম্ভবত এবারে অনেকটা আসন পেয়ে যাবে, তারপরে এবারে হয়তো তারা মহারাষ্ট্রের মতন দখল নিয়ে নেবে, সে আলাদা ব্যাপার, আগে কি হবে পরে। কিন্তু বিহারে ঢুকতে না পারার প্রথম কারণ হচ্ছে গিয়ে সেখানকার দলিতদের লড়াই, সেখানকার কমিউনিস্টদের লড়াই, সোশ্যালিস্টদের লড়াই। ওই যে গান্ধীজির কর্মভূমি, সেটাই তাদেরকে কোথাও বিহারে আটকে দিয়েছিল। এবং আরএসএস এর শাখা বাড়তে লাগলো, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে এই হিন্দুত্ববাদীরা জায়গাই পেত না, পেলে খুব কার্যকরী হয়ে উঠতে পারত না। এবং এইভাবে তাদের 60-এর দশক পেরিয়ে গেল।
ওধারে রাম জন্মভূমিতে একটা রামলালার মন্দির, একটা মূর্তি রেখে দেওয়া হয়েছে, তার একটা আন্দোলন চলছে, কিন্তু সেটাও খুব লোকালাইজ ছিল, ভীষণ লোকালাইজড। ওটা অযোধ্যার বাইরে কোথাও বেরোয়নি। সারা দেশের ইস্যু তো ভুলেই যান, সারা উত্তর ভারতে এমনকি জনসংঘের ইস্যুও হয়ে ওঠে। তারা রাম মন্দির 2-4বার লিখেছেন, কিন্তু সেটা ইস্যু হয়ে ওঠেনি। এর মধ্যে কংগ্রেসের প্রথম ভাঙন। এক নিষ্ঠাবান হিন্দুত্ববাদী, কনজারভেটিভ, নেহরুবিয়ান, সমাজতান্ত্রিক ধারণার বিরোধী লোকজন গুঙ্গি গুড়িয়াকে সামনে রেখে দেশ চালাতে চেয়েছিল, কিন্তু সেই গুঙ্গি গুড়িয়া ওরফে ইন্দিরা গান্ধী নিজের রূপ ধারণ করতেই ভাঙন অবশ্যম্ভাবী হয়ে উঠল। তারা কংগ্রেসে থাকায় ওই হিন্দুত্ববাদীরা কলকে পেত না। এবারে ওই আদি কংগ্রেসের নেতারা বেরিয়ে আসায় ইন্দিরা গান্ধীর সমাজতান্ত্রিক শিবিরের সক্ষতা, ব্যাংক, কয়লা খনি জাতীয়করণ, তার আগে বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পরাজয়, কমিউনিস্টদের এক বড় অংশের সরাসরি সমর্থন, তখন সিপিআই একেবারে সরাসরি সমর্থনে গেল, একসঙ্গে ভোটও লড়ল, ইত্যাদির পরে জনসংঘ আর ওই আদি কংগ্রেসের নেতারা সক্রিয় হয়ে গেল উল্টো দিকে। অন্তত গুজরাটে তাদের প্রথম সাফল্য এসেছিল। কিন্তু ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি না করলে সম্ভবত আজকের বিজেপিকে খুঁজেও পাওয়া যেত না। সেই হিমালয়ান ব্লান্ডার স্বাধীনতার পরে আরএসএস জনসংঘকে এক বিরাট সুযোগ এনে দিল। এইটা ছিল তাদের ফার্স্ট রাইট, তাদের প্রথম উত্থান। ভারতবর্ষের রাজনীতিতে তারা এসেছে 1925-এ, আরএসএস এসেছে, হিন্দু মহাসভা কাজকর্ম করেছে, জনসংঘ তৈরি হয়েছে, কিন্তু তাদের প্রথম উত্থান হচ্ছে গিয়ে এই জরুরি অবস্থা। যে জরুরি অবস্থায় তাদের ছাত্র সংগঠন, তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় লড়াই করেছেন, জেলে গেছেন, এবং কোথাও মানুষের মধ্যিখানে কংগ্রেস বিরোধী চেহারার একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তারা পেয়ে গেছেন। ইন্দিরা কংগ্রেস বিরোধী সোশ্যালিস্ট, কমিউনিস্ট, ডেমোক্রেটিক সমস্ত শক্তির সঙ্গে তারা অনায়াসে হাত মিলিয়েছেন। তারা জানতেন যে এদের সঙ্গে আমাদের পরের লড়াইটা লড়তে হবে, কিন্তু তারা এক ফোঁটাও কোনো কথা বলেননি। তারা পরিষ্কার হাত ধরেছেন, এখন তো হাত ধরি, এখন তো আমরা থাকি, এখন তো আমরা বেড়ে উঠি, তারপরে তাদেরকে বুঝিয়ে দেব। তাদের ঝন্ডা দল সরিয়ে রেখে ঐক্যবদ্ধ মঞ্চে তারা এসে গেলেন, এবং এটা তাদের ওই প্রথম ইস্যু, প্রথম যে রাইখ যেটাকে বলে, প্রথম উত্থান, ওই জার্মানির ফার্স্ট রাইখ, তাদের ভারতের স্থায়ী রাজনীতিতে জায়গা করে দিল। খুব তাড়াতাড়ি তারা উত্তর ভারতের গোবলে ছড়িয়ে গেল। তাদের নেতারা জনতা পার্টির হয়ে কেন্দ্রে, সংসদে, রাজ্যে রাজ্যে বিধানসভাতে নির্বাচিত হলেন, মুখ্যমন্ত্রী হলেন, মন্ত্রী হলেন। নাগপুরের নির্দেশ মতন চলতে শুরু করলো জনসংঘ ভেতরে। ঠিক এই সময় দ্বৈত সদস্যতা, মানে জনতা পার্টি এবং আরএসএস এর দুটো সংগঠনের সদস্য থাকবো, এই নীতির ফলে বিরোধ শুরু হলো। আচ্ছা, এই নীতির ফলে বিরোধ কিন্তু এই প্রথম নয়। এই নীতির ফলে প্রথম বিরোধটা হয়েছিল কংগ্রেসের, এবং তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে এই দুটো সংগঠনের একসঙ্গে সদস্য থাকা যাবে না। উনি সভাপতি থাকাকালীন একেবারে সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছিলেন যে না, ওই আরএসএস এর সদস্য থাকবো, হিন্দু মহাসভার সদস্য থাকবো, আবার এটার সদস্য থাকবো না, একসঙ্গে হবে না। কংগ্রেসের সদস্যতা একসঙ্গে হবে না। এখানে জনতা পার্টির সদস্য থাকবো, আরএসএস এর সদস্য থাকবো, এটা হবে না। এই বিরোধ শুরু হলো। এই বিতর্কে তাদের বিরুদ্ধে কে ছিলেন? বিতর্কে তাদের বিরুদ্ধে সোশ্যালিস্টরা রুখে দাঁড়িয়েছিলেন, এবং নেতৃত্বে ছিলেন জর্জ ফার্নান্ডেজ। অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন দ্বৈত সদস্য পদ নিয়ে। কেন দ্বৈত সদস্য পদ করা যাবে না, একটা আমরা শুনেছিলাম নেতাজির কাছ থেকে। পরবর্তী দ্বৈত সদস্য পদে বিজেপির, আরএসএস এর বিরোধিতা করেছিলেন জর্জ ফার্নান্ডেজ। 80-তে বিজেপি তৈরি হয়ে গেল, জনতা দল ভেঙে গেল, কংগ্রেস আবার ফিরে আসছে। 80-তে বিজেপি তৈরি হয়ে গেল, তারা আলাদা হয়ে গেলেন, কিন্তু ততদিনে তারা দেশের উত্তর ভারতে ছড়িয়ে গেছেন। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে তাদের সংগঠন বেড়েছে। এরপরে ইন্দিরা গান্ধী যদি আরো বছর 15, 18, 20 বেঁচে থাকতেন, অর্থাৎ 80-তে ফিরেছেন, যদি বেঁচে থাকতেন, তাহলে ইতিহাস কোন দিকে এগোতো জানা নেই। কিন্তু ইন্দিরা গান্ধী হত্যা এক অনভিজ্ঞ রাজীব গান্ধীর হাল ধরা, এক বংশানুক্রমিক শাসনের তকমা নিয়ে বিরাট সংখ্যাগরিষ্ঠতার পরেও খুব সুখকর ছিল না। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আবার ঠিক যেরকম বিজেপির প্রথম রাইজ আমরা দেখলাম, যেরকম ওই জরুরি অবস্থার সময়, ঠিক সেরকম কংগ্রেসের প্রথম পতনের জায়গাটা কিন্তু এটাই, ইন্দিরা গান্ধীর মৃত্যু। এবং ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা দেখলাম বিশাল সংখ্যা, 404
বিজেপিও কোনোদিন পায়নি, তারা 303 সব মিলিয়েছিল, সব শরিক টরিক মিলিয়েছিল, 404 আসন পেয়েছিল, ভাবা যায় না। সেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন যাদবপুর থেকে। কিন্তু এই যে উত্থান, এই উত্থানের পেছনেই কংগ্রেসের একটা বিরাট পতনের একটা সূচনা শুরু হয়ে গেছিল ওই সময় থেকে। এবং আর তারপরে দেখুন, তারপরে তারা সেইভাবে আর উঠে দাঁড়াতে পারেননি, তারা সেইভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জায়গাতেই যেতে পারেননি, আর ঠেক না দিয়ে চলেছে। সেই কথায় পরে আসছি। আবার নতুন কংগ্রেস বিরোধী জোট তৈরি হয়ে গেল, যেহেতু রাজীব গান্ধী ক্ষমতায়, কংগ্রেস ক্ষমতায়, আবার নতুন কংগ্রেস বিরোধী জোট তৈরি হলো, আর সেখানে এসে দাঁড়ালো বিশ্বনাথ প্রতাপ সিং। এক পাশে বিজেপি, অন্য পাশে কমিউনিস্ট, এক জগা খিচুড়ি সরকার চালানো হলো। আচ্ছা, সেদিন যদি কমিউনিস্টরা সেই সরকার না চালাতে দিলে কি হতো? ইতিহাস আবার অন্যদিকে বইত। কমিউনিস্টদের সঙ্গে সরকারে বিজেপি ছিল, বিজেপি সরকারেও ছিল, সরকারের সমর্থনও করেছিল, কমিউনিস্টরা বাইরে থেকে সমর্থন করেছিল। কিন্তু এখানে দেখতে হবে যে ওই বিজেপির এক ফোঁটাও এ নিয়ে কোনো রকম দ্বিধা ছিল না। না না, কমিউনিস্টরা আছে না, এখানে প্রচুর আলোচনা হয়েছে, বিজেপি আছে, আমরা যাবো কিনা, এদের শেষ পর্যন্ত তারা সমর্থন করেছিলেন, বাইরে থেকে সমর্থন। কিন্তু বিজেপির মধ্যে কোনো দ্বিধা ছিল না, বিজেপি অনায়াসে চলে এসেছিল। ঠিক এই সময়ে বিজেপি তার ব্রহ্মাস্ত্রটা পেয়ে গেল, বা বলা ভালো তাদের হাতে তুলে দেওয়া হলো। রাম মন্দিরের দরজা তো খুলেই দিয়েছিলেন রাজীব গান্ধী, তার আগে ইস্যু তো এসেই গেছিল। বিশ্বনাথ প্রতাপ সিং মন্ডল কমিশন এনে দাঁড় করালেন, তার বিরুদ্ধে কমন্ডল নিয়ে মাঠে নামলেন বিজেপি। মাঠে নেমে পড়লো বিজেপি, আদবানি, অটল বিহারী বাজপেয়ী, যোশী, মুরলী মনোহর যোশী ইত্যাদিরা। এই যে নাবা, এই যে শুরু হওয়া, এটা ছিল দ্বিতীয় রাইজ। মানে প্রথম আমরা যদি আমরা রাইখ, মানে আমাদের জার্মান রাইখ, ফার্স্ট রাইখ, সেকেন্ড রাইখ, থার্ড রাইখ, তিনটে সময়কাল ধরে তাদের যে বর্ণনা, আমরা যদি উত্থান বলে ধরি ব্যাপারটাকে, তাহলে প্রথম রাইজ ছিল হচ্ছে গিয়ে যে সময়টা জরুরি অবস্থা হলো, জনসংঘ ঢুকে পড়লো, এবং তারা বিজেপি হয়ে যখন বেরিয়ে আসছে, তাদের দেখা যাচ্ছে সারা দেশের, অন্তত উত্তর ভারতে তাদের একটা বিরাট জনসমর্থন তৈরি হয়ে গেছে। আবার যখন এই যে সরকার, যখন বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার পড়বে এবং তারা মন্ডল কমিশন এনে হাজির করলো, তখন তারা কমন্ডল নিয়ে যেভাবে রাস্তায় নামলো, রামরথ নিয়ে যেভাবে রাস্তায় নামলো, তাতে তারা এই প্রথম ওই দ্বিতীয় উত্থানের দিকে যেতে শুরু করলো। অর্থাৎ রাম মন্দির তাদেরকে দ্বিতীয় উত্থানের দিকে নিয়ে গেল। শরিকদের চাপে সেই সরকার আরএসএস এর এজেন্ডা ছেড়ে এক উন্নয়ন আর বিকাশের রাস্তায় চলতে গেল। মানে অটল বিহারী সরকার হলো। কিছুদিন পরেই অটল বিহারী সরকার যেভাবে চলছিল, সেটা কিন্তু এই মোদিজির চলা নয়। তার কারণ হচ্ছে কি, অটল বিহারী সরকার সেই সংখ্যাগরিষ্ঠতা ছিল না, এক। আর দুই হচ্ছে, অটল বিহারী বা সেই সময় বিজেপির নেতাদের মধ্যে এই চক্ষু লজ্জাহীন একটা রাজনীতি করার জায়গাও ছিল না। ভারতবর্ষের রাজনীতি তখনও সেই জায়গায় আসেনি। আপনারা যদি পার্লামেন্টের আলোচনাগুলো শোনেন, তাহলে দেখবেন কিভাবে লালু প্রসাদ যাদব কথা বলছেন অটল বিহারীকে নিয়ে, বা লালু প্রসাদ যাদব কিভাবে বক্তৃতা দিচ্ছেন, মুলায়ম কিভাবে বক্তৃতা দিচ্ছেন, আবার জর্জ ফার্নান্ডেজ উল্টো দিকে চলে গিয়ে অটল বিহারীর পাশে বসে কিভাবে বক্তৃতা দিচ্ছেন। এগুলো দেখলে বোঝা যাবে যে একটা লড়াই চলছিল, তার মধ্যে অনেক রকমের চালাকি ছিল, কিন্তু এই ধরনের নোংরামি ছিল না। কাজেই এই আরএসএস এর এজেন্ডাকে বাদ দিয়ে একটা উন্নয়ন আর বিকাশের জায়গায় চলতে গেল। ইন্ডিয়া শাইনিং, আপনাদের মনে আছে অনেকের, ইন্ডিয়া শাইনিং স্লোগান এলো। তার উপরে ভরসা করতে গিয়ে শেষ হলো অটল বিহারীর সরকার। বা বলা ভালো, অটল বিহারীর সময়ও ভারতীয় রাজনীতিতে সেই ধূর্ত ঠকবাজ রাজনীতির চলটা হয়নি বলেই অটল বিহারী সরকার পড়ে গেল। এবারে কংগ্রেসের লোক খানিকটা সামলানোর চেষ্টা করছিল, রাম মন্দির নিয়ে খানিক তাড়াহুড়ো করতে গিয়ে বিজেপি এক পা পিছ হলো। সুযোগ এলো বিজেপি বিরোধী এক মঞ্চ গড়েও উঠল, কিন্তু আবার সেখানে অপ্রয়োজনীয় এক ইস্যুকে সামনে রেখে কমিউনিস্টদের শুধু ভুল তালিকাতে আবার একটা ভুল জুড়ে গেল, তারা সমর্থন তুলে নিলেন। ওদিকে অটল বিহারীর সময় থেকেই বিজেপি আঞ্চলিক দল, বিশেষ করে কংগ্রেস বিরোধী, কংগ্রেস থেকে ভেঙে আসা আঞ্চলিক দল গড়ে উঠতে সাহায্য করেছে, সব রকমের সাহায্য।
তো উড়িষ্যায় যেদিন বিজেপি হচ্ছে সেদিনকে গিয়ে ওই নেতারা গিয়ে বসে আছেন, মহারাষ্ট্রের নেতারা গিয়ে সেখানে বসে আছেন। এই যে ব্যাপারগুলো ঘটলো, বা টাকা দিয়ে সাহায্য করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু বিজেপি ঘনিষ্ঠ, তারা বিজেপি তখন পূর্ণ সাহায্য, বরং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনশন করছেন, রাজনাথ সিং থেকে সবাই এখানে এসে তাকে সমর্থন দিচ্ছেন, কারণ সেটা ছিল কংগ্রেসের বিরুদ্ধে একটা লড়াই। কংগ্রেসের সঙ্গে তখন কমিউনিস্টরা, কমিউনিস্ট কংগ্রেসদের বিরুদ্ধে লড়াইয়ে তারা সমর্থন দিয়েছে। টাকা পয়সাও দেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলকে, বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলকে। ওদিকে কংগ্রেস সরকারের দুর্নীতি বিরোধী সিভিল সোসাইটির আন্দোলন শুরু হয়ে গেল। আন্না হাজারে, কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, তাদের আন্দোলন, দেশ জুড়ে আন্দোলন, এবং দুর্নীতির বিরুদ্ধে একটা চিৎকার আবার সুযোগ এনে দিল বিজেপির হাতে। আর ঠিক সেই সময় কমিউনিস্টরাও কংগ্রেসের সঙ্গে নেই, বরং বিরোধিতায় আলাদা মঞ্চ, অর্থাৎ একটা মঞ্চ হচ্ছে গিয়ে সিভিল সোসাইটির বিরোধিতা, সুযোগ নিচ্ছেন বিজেপি, তারা কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দেওয়া শুরু করছেন। একটা ধারে কমিউনিস্টরা, তারা কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন, এবং তারপরে ওই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি, দেশ বিকিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ভাষণ দিচ্ছেন। অন্য ধারে কংগ্রেস একলা, কংগ্রেস একটা ধারে। সোশ্যালিস্টরাও তখন একইভাবে ওই মঞ্চের থেকেই ভাষণ দিয়ে যাচ্ছেন। দুর্নীতি বিরোধিতা প্ল্যাঙ্কে, দুর্নীতি বিরোধিতার ইস্যুতে তারা কংগ্রেস সরকারেরও বিরোধিতা করছেন। গিয়ে কিন্তু সমস্ত লাভটা কিন্তু গিয়ে পড়ছে বিজেপির খাতায়। সব মিলিয়ে বিজেপির থার্ড রাইক, তৃতীয় উত্থান শুরু হলো, তৃতীয় সময়কাল তাদের শুরু হলো। প্রথম সময়কাল, আবার বলছি, 1975 জরুরি অবস্থা। দ্বিতীয় সময়কাল হচ্ছে গিয়ে 80 সাল পরে, যখন ভেঙে গেল, ভিপি সিং এর সরকার এলো, যখন ভাঙা হচ্ছে, যখন ভিপি সিং এর সরকার ভেঙে গিয়ে কমন্ডল এলো, ওরা কমন্ডল নিয়ে নামলেন, রথযাত্রা শুরু হলো আদবানির। সেই সময়টা হচ্ছে গিয়ে দ্বিতীয় উত্থান। আর তৃতীয় উত্থান এসে দাঁড়ালো এই 2014 নাগাদ, যখন কংগ্রেসের বিরুদ্ধে তিনটে শক্তি আলাদা হয়ে লড়ছে। কমিউনিস্টরাও সোশ্যালিস্টদের সঙ্গে নেই, আলাদা লড়ছে, সোশ্যালিস্টরা আলাদা লড়ছে, এবং বিজেপি আলাদা লড়ছে। কিন্তু গোটাটাই হচ্ছে দুর্নীতি বিরোধী, সমস্ত সুযোগটা পাচ্ছে বিজেপি। চলে এলেন গুজরাটের কলঙ্কিত ইতিহাসের নায়ক, গোধরার কলঙ্কিত ইতিহাসের নায়ক, এসে হাজির হলেন রাজনীতির মাঝমাঠে। সেখান থেকে শুরু হলো বিজেপির থার্ড রাইট, তৃতীয় উত্থান। সেই উত্থান এক অজগর সাপের মতো, একে একে গিলে খেয়েছে শত্রু এবং প্রয়োজন নেই এমন মিত্রদের। প্রায় প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে গিলে খেয়েছে, খাচ্ছে, আর দখল নিচ্ছে ভারতের। আগামীকাল এই 2014 থেকে তাদের উত্থান, এবং আজ পর্যন্ত তাদের উত্থানের যে ইতিহাস, খুব ইন্টারেস্টিং ইতিহাস। তারা একে একে এক একটা করে শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে শেষ করেছে, তারপর তারা এগিয়ে গেছে। এই ইতিহাস নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। অর্থাৎ এত বড় না করে আজকে এই পর্যন্ত আমরা 1914-তে এসে থামলাম, 2014-তে এসে থামলাম। 2014 থেকে আজ 2025 পর্যন্ত যে ইতিহাস, সেটা নিয়ে কালকে আলোচনা করব। তাহলে বোঝা যাবে যে বিজেপির উত্থান কোথা থেকে, আরএসএস এর উত্থান কোথা থেকে, এই হিন্দুত্ববাদীরা কিভাবে বাড়লো, এই হিন্দুত্ববাদীদের উত্থান কি কেবলমাত্র দেশের রাজনীতিতে হলো, সারা বিশ্বে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের সঙ্গে এদের সম্পর্কটা কি, সারা বিশ্বে এরা কিভাবে তাদের সংগঠনগুলোকে ছড়িয়ে, ডায়াসপোরা সংগঠনগুলোকে কিভাবে ছড়িয়ে নিতে পারলো, তারা কিভাবে ফান্ডিং জোগাড় করলো, তারা কিভাবে কর্পোরেট ফান্ডিং জোগাড় করলো, তারা কিভাবে ক্রনিক ক্যাপিটালিজমের জন্ম দিল, এই নিয়ে একটা ডিটেইল আলোচনা আগামীকাল করব। ভাবতে থাকুন ততক্ষণ কি আমরা আলোচনা করব, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।